ও মাই গড, অবিশ্বাস্য, অতুলনীয়, অভাবনীয়। বিপিএলের এলিমিনেটরের রেজাল্টটাকে আমরা যদি বিশেষণে বিশেষায়িত করতে চাই তাহলে হয়তো এই শব্দগুলোই সবচেয়ে বেশি পারফেক্টলি সিঙ্কড হবে। তানিন লাস্ট বলে 6 রান দরকার ছিল এবং ছক্কা মেরে সেই ম্যাচটি সিলেটকে জিতিয়ে দিল ক্রিস ওকস। রংপুরের প্লেয়ার, রংপুরের ম্যানেজমেন্ট সহ সবাই কান্নায় একদম ভেঙে পড়লো। কেমন লাগলো প্রথম এলিমিনেটেডটি? আমি আসলে এরকম ম্যাচ এক্সপেক্ট করি নাই যে এরকম হইতে পারে। মনে হচ্ছিল যে যেহেতু রংপুর খুব বেশি রান করে নাই, 111, ওটা হয়তো সিলেট খুব কমফোর্টেবলি জিতে যেতে পারবে। তো তাদের ব্যাটিংয়ের ওই ডেপথটা আছে, বাট রংপুর ডিড ভেরি ওয়েল। ওখানটাতে আলিস যেভাবে বল করেছেন, মুস্তাফিজ যেভাবে চাপিয়েছেন, নাহিদ রানা যেভাবে তার পেসের তোপটা দাগিয়েছেন, সেসব মিলিয়ে মনে হচ্ছিল যে সেখান থেকেই কামব্যাকটা করলো। তবে এই লাস্ট বল পর্যন্ত যাবে এটা মনে হয়নি। আর লাস্ট বলে ক্রিস ওকস এসে ছক্কা মেরে জিতেও দেবেন, স্পেশালি ফাহিম আশরাফ আগের 5টা বলে এত ভালো করার পর মঈন আলীকে ওখান থেকে 2টা, ইনক্লুডিং তার আর 3টা ডট বল। ফার্স্ট বলে একটা 2 রান এসেছিল, খালেদ আহমেদ একটা লাস্ট বলে 1 নিলেন, দেন পরের ওখান থেকে ওই ছক্কাটা, এটা আনএক্সপেক্টেড ছিল। মানে কেউ আশাই করেনি যে শেষ বলে ক্রিস ওকস ছক্কা মেরে জিতিয়ে দেবেন। তবে আমি একটা আমার গাট ফিলিংটা বলি, ওকস যখন ব্যাটিংয়ে স্ট্রাইকে আসছিলেন আমরা গোলাগুলি করছিলাম হয়তো মেরে জিতিয়ে দেবেন, কারণ ওকসের ওই ক্যালিবারটা আছে অ্যান্ড ওইরকম এক্সপিরিয়েন্স তার আছে, আগেও তিনি ম্যাচ জিতিয়েছেন। সো এদিকে মনে হচ্ছিল যে গাট ফিলিং বলছিল যে হি কুড ডু ইট, অ্যান্ড ইভেনচুয়ালি করছেন। রাইট, আপনার হয়তো মনে আছে যখন 2 বলে 7 রান দরকার ছিল তখন খালেদ স্ট্রেইটে বলটা মারলো, যেখানে 2 রান চাইলে নেওয়া যেত, কিন্তু ওকস কিন্তু খালেদকে আটকে দিল যে 1 রানই ওকে, 1 বলে 6 সেটা আমি দেখে নেব, এবং কাভার দিয়ে পারফেক্ট 6, একদম মানে কোনো কারো ধরা ছোঁয়ার বাইরে, বোলারেরও দোষ নেই এখানে, পারফেক্ট একটা বোলিং ছিল। কিন্তু ক্রিস ওকসের অতুলনীয় ফিনিশিং। রংপুর যেই দলটা নিয়ে বেশ কথা হয়েছিল, এত স্টার প্লেয়ার, এত ন্যাশনাল টিমের মেইন 2 বোলার রয়েছে, সেখানে এভাবে এলিমিনেটরে বিদায় হওয়াটা মানে কতটুকু হতাশাজনক। ডেফিনেটলি আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কেউ যদি হতাশ করে থাকে সেটা হচ্ছে রংপুর। স্টারের স্কোয়াড আপনার সবই আছে, ন্যাশনাল টিমের প্লেয়ার আছে, তাওহিদ হৃদয়, লিটন দাস, নাহিদ রানাকে আপনি খেলাচ্ছেন, ফরেন রিক্রুটরাও খেলছে পরে লং টাইম, মানে পুরো টুর্নামেন্ট ধরেই তারা একসাথে খেলছে। তো টিমের যে জেলিংটা হওয়ার কথা ছিল সেই অনুসারে কিন্তু পারফরমেন্স হয়নি। এবং আপনি যদি দেখেন গত বছরও কিন্তু রংপুরের এই অবস্থায় ছিল, উঠেছে তারা, কিন্তু শেষ পর্যন্ত আর সামনে প্রোগ্রেস করতে পারেনি। তো কয়েক বছর ধরে এই হচ্ছে তাদের প্যাটার্ন, এই সিমিলারিটি নিয়েই চলছে। এখন আমার মনে হয় যে ওই স্পেসিফিক ম্যাচ জুড়ে পারফর্ম করা এইখানটাতে রংপুর পিছিয়ে ছিল। এবং লাস্ট যদি আপনি দেখেন গ্রুপ পর্বে যে 3টা ম্যাচ হারলো, এরপরে আসলে ওই নোয়াখালী আর ঢাকা যদি খারাপ না খেলতো আমার মনে হয় না যে রংপুর মানে কোয়ালিফায়ারে আসতে পারতো। সেখান থেকে তাদের ওই মাঠের এক্সিকিউশনে ঝামেলা আছে, ইভেনচুয়ালি ওটাই হয়েছে। কিন্তু আপনি যত বড় নামই থাকুক, দিন শেষে যদি মাঠে পারফর্ম না করেন সেক্ষেত্রে কিন্তু হবে না। আর একটা ব্যাপার যেটা এই ম্যাচে সবচেয়ে 2টা জিনিস আসলে রংপুরের পক্ষে কাজ করেনি, সেটা হচ্ছে তাওহিদ হৃদয়। তিনি আগের ম্যাচে একটা সেঞ্চুরি করেছেন, এর আগে 50 করেছেন, 92 ছিল একটা সিলেটে। দেন হচ্ছে ওপেনিং যে জুটিটা, ওপেনিং পেয়ারটা তার ডেভিড মালানের সাথে, সেটাও কিন্তু আজকে ক্লিক করেনি। এই 2টা মিলিয়ে আমার মনে হয় যে আজকে অন্তত সবচেয়ে বড় সেটব্যাক ছিল তাদের। রাইট, সিলেট নিয়ে একটু যদি কথা বলি, যদিও তারা কোয়ালিফায়ার 2তে উঠেছে, কিন্তু মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে আপনি কি বলবেন? মিরাজের ব্যাটিং, ইভেন বোলিং, যেখানে সালমান ইরশাদের 1টি ওভার ছিল, কিন্তু তারপরও তিনি বোলিংয়ে এসে যখন 11টি রান দেয় তখন কিন্তু অলরেডি এই রান যতটুকুই হয়েছিল আরও বেড়ে গেছিলো। ব্যাটিংয়েও তার ইম্প্যাক্ট, বলে রান, যদিও আজকের সিনারি অনুযায়ী এটা ঠিকই ছিল। অন্যান্য দিন সব কিছু মিলে মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে দর্শকরা খুব ক্ষোভ দেখাচ্ছেন, আমি যতটুকু দেখলাম। ক্যাপ্টেন্সি কেমন দেখলেন মিরাজের? সব মিরাজের টি-20 আসলে বাংলাদেশের এমন অবস্থা, মিরাজের কিন্তু টি-20 দলে জায়গা নেই বাংলাদেশের, সেখানটা তিনি একটা ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন। ওয়ানডে দলে লিড করছেন সেটা আলাদা কথা, তবে বিপিএলে তার ক্যাপ্টেন্সি কয়েকটা ম্যাচে আসলে মানে বিলো পার ছিল আর কি। গ্রিপিং উইকেট, টার্নিং উইকেট তিনি সিলেটে স্পেশালি, আর স্পেসিফিক যদি বলি সিলেটের যে ম্যাচটাতে ওই ফাহিমাল চৌধুরীর একটা কমেন্ট ঘিরে কিছু সাংবাদিক তাদের সিলেটের প্রেস কনফারেন্স বয়কট করেছিলেন, ওই ম্যাচটাতে ওমর জাই চলে গিয়েছিলেন, টান লেগেছিল তার। তবে তার মঈন আলী আছেন, আরও স্পিনাররা আছেন, ওই স্পিনারদের তিনি ব্যবহার করেননি আর কি। তো সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং আজকেও যেরকম বললেন যে তার ব্যাটিং কিন্তু আপ টু দ্য মার্ক না সোফার। আজকে যেভাবে গেলেন, সিচুয়েশনের ডিমান্ড যতই থাকুক, আমার মনে হয় যে ওখানটাতে একটা বড় সেটব্যাক ছিল, একটা মিসিং লিঙ্ক হতে পারত। মানে মিরাজ ছিলেন আর কি বলা চলে, তিনি কোনোদিন ওপেন করছেন, কোনোদিন টপ অর্ডারে ব্যাট করছেন, যেখানে তার টিমে ওই ক্যালিবারের ব্যাটসম্যান আছেন যারা ওখান থেকে ক্যারি ফরওয়ার্ড করতে পারেন, ম্যাচ বের করতে পারেন। তবে আজকে ম্যাচটাতে ডিপে গেল, সেখানে আসলে মিরাজের স্লো ব্যাটিংটা একটা ফ্যাক্ট হয়ে থাকতে পারতো সিলেটের জন্য, যদি ম্যাচটা হারতো। অ্যান্ড যেভাবে তিনি আউট হয়েছেন, মানে ওই
বিলিংসের সাথে একটা 50+ জুটি হয়েছে, সেখানে আস্তে ধীরে খেললে কিন্তু ম্যাচটা এত ডিপে যায় না। ক্রিস ওকসের হয়তো আসতেও হতো না লাস্ট বলে ছক্কা মারার জন্য। হ্যাঁ হয়েছে সেটা, দর্শকদের পয়সা উসুল বলেন আর যাই বলেন সেটা হয়েছে। তবে মিরাজের ওই ব্যাটিং ইন্টেন্ট সামনে এগিয়ে মানে ক্লুলেস আর কি, আসলে এটা মানে কোনোভাবে জাস্টিফাই না। মানে আপনি 15-20টা বল খেলে ফেলেছেন, ওখানে উইকেট গিফট করে আসছেন, তো এগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ পারফরমেন্স তো তার ছিলই। আরও কিছু জিনিস আছে যেগুলো আসলে ক্যামেরাতে বলাটা যৌক্তিক না। সিলেটের অ্যাডভাইজার ফাহিম তিনি কিন্তু যা বলেছিলেন সেগুলোই তিনি মানে কিন্তু করে দেখাচ্ছেন টিল নাও। তিনি যেসব প্লেয়ার আনবেন বলছিলেন, ইংলিশ প্লেয়ারগুলো তারাও কিন্তু দলে এসেছে। তিনি বলেছেন যে ফাইনালেও তার দল উঠলে তিনি সিলেট থেকে ফ্যান্সদের দরকার হলে প্লেনে করে এখানে নিয়ে আসবেন, সেটা পরের বিষয়। তো টিল নাও সিলেট টিমের ম্যানেজমেন্ট প্লেয়ার সিলেকশন নিয়ে কীরকম দেখছেন? ইংলিশ প্লেয়ারদের সময় মতো তিনি নিয়ে এসেছেন এবং তারা সময় মতোই ক্লিক করেছে। আজকে যেরকমটা ছিল যে অল ইংলিশ বয়স ওয়ার হ্যাভিং ফান, ম্যাচটা শুরু হয়েছে ক্রিস ওকসের বল দিয়ে, স্ট্রাইকে ছিলেন ডেভিড মালান, তারা ন্যাশনাল টিমের সতীর্থ, এবং সিলেট টিম আজকে যে 4 জন ফরেনার খেলেছে এর মধ্যে 3 জন ইংল্যান্ডের। তো বুঝতেই পারছেন, অ্যান্ড এখানটাতে সিলেট বেশ বাজিমাত করেছে, তারা যেভাবে প্ল্যানিং করতে চেয়েছে এবং এইভাবে প্লেয়ার হুট করে সাইনিং করে নিয়ে আসা, সেটাও কিন্তু অনেক টাকা পয়সার ব্যাপারে, অনেক ফ্লেক্সিবিলিটির ব্যাপারও আছে। হ্যাঁ, ক্রিস ওকস ধরেন এখন ন্যাশনাল টিমের কন্ট্রাক্টে নেই বলে তিনি আসতে পেরেছেন। তবে বাংলাদেশের বিপিএলের এবারের সিজনের যে অবস্থা, খুব বেশি বড় নাম যে কিন্তু আপনি কোয়ালিফায়ার এক পর্যন্ত দেখেছেন বা গ্রুপ রাউন্ডে দেখেছেন এরকমটাও না, তারাই কিন্তু বড় স্টার। এখান থেকে ক্রিস ওকস 2বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, মঈন আলী আছেন। তো সিলেট তাদের ওই যে কমিটমেন্টটা ম্যানেজমেন্টটা সেটা তারা রেখেছে, এবং ফ্যানদের সাপোর্ট সিলেটে তো দুর্দান্ত ছিল তাদের ফ্যান সাপোর্ট, হোম টিম। তবে আজকেও যে সিলেটের দর্শকদের আমরা দেখিনি, রংপুরের সমর্থকদের সাথে কিন্তু একদম পাল্লা দিয়ে সমানে তারা লড়েছে বলা চলে। মাঠে তাদের দল রয়েছে, তারা লড়েছে গ্যালারিতে। হ্যাঁ, সো পরের ম্যাচটা জিতে যদি বা সিলেট ফাইনালে যেতে পারে, আমি জানি না, ফাইমাল চৌধুরী সিলেটের যে অ্যাডভাইজার আছেন তিনি হয়তো আরও কোনো চমক দিয়েও বসতে পারেন, হুনোস। একদমই দিনের দ্বিতীয় ম্যাচ এবং প্রথম কোয়ালিফায়ারে একটু পরেই মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়ার্স বনাম চট্টগ্রাম রয়্যালস। এই ম্যাচটি নিয়ে আমি যদি একটু জানতে চাই, কোন দলের সম্ভাবনা সবচেয়ে বেশি দেখছেন ফাইনালে যাওয়ার ক্ষেত্রে, এবং যে দলই হারবে তাদের মুখোমুখি হতে হবে অল ইংলিশ বয়দের সিলেটের বিপক্ষে, সেটি কতটুকু টাইট হবে? আজকের ম্যাচটা এখন রাজশাহী আর হচ্ছে চট্টগ্রাম টিমটা শুরুর দিকে আমরা মানে প্রচুর আলোচনা করেছি, তাদের সেটব্যাক ছিল, ওখান থেকে সামনে প্রোগ্রেস করেছে, ফরওয়ার্ড করেছে। রাজশাহী হচ্ছে টুর্নামেন্টের আর্গুয়েবলি সবচেয়ে প্ল্যান্ড এবং গোছানো টিম। সো দুয়ে মিলে লড়াইটা বেশ জমবে আমার মনে হয়। গ্রুপ রাউন্ডে যে দুইবার খেলেছে, একবার জিতেছে রাজশাহী, একবার সর্বশেষটা জিতেছে হচ্ছে রাজশাহী, প্রথমটা জিতেছে চট্টগ্রাম। সো দুয়ে মিলিয়ে আমার মনে হয় খুব টাইট একটা ম্যাচ হবে। আমার মনে হয় যে জয়ের পাল্লাটা রাজশাহীর দিকেই ভারী। অ্যান্ড যদি ফার্স্ট কোয়ালিফায়ারে যেই হারে, যদি চিটাগাং হারে, তবে ওইখান থেকে পরেরটাতে আমার মনে হয় যে ওটা একটু বলা টাফ আসলে যে কী হবে। চিটাগাং টিমটা বেশ ভালো, তবে আমার মনে হয় যে প্রেশার সিচুয়েশনে সিলেট ওখানে একটু আপার হ্যান্ডে থাকলেও চিটাগাংয়ের ভালো সম্ভাবনা আছে। যদি তারা সেকেন্ড কোয়ালিফায়ারে চিটাগাং আর রাজশাহী যাকেই পাক, বেশ ভালো সম্ভাবনা আছে রাজশাহী ও চিটাগাংয়ের যে কোনো একটা দলের ফাইনালে থ্রু করার। থ্যাংক ইউ তানিন, থ্যাংক ইউ সো মাচ। এলিমিনেটরের ম্যাচে, রুদ্ধশ্বাস ম্যাচে সিলেট জিতে নিল রংপুর রাইডার্সের বিপক্ষে, এবং এখন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কোয়ালিফায়ার 1-এ রাজশাহী ওয়ারিয়ার্স বনাম চট্টগ্রাম রয়্যালস। সেই ম্যাচে যে জিতবে সে দল চলে যাবে ফাইনালে, এবং যে দল হারবে সে দলটি মুখোমুখি হবে কোয়ালিফায়ার 2-এ সিলেটের বিপক্ষে। ফাইনালে কে ওঠে সেটা জানতে হলে আরও অপেক্ষা করতে হবে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টাইমস অফ বাংলাদেশের সঙ্গেই থাকুন।